সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। প্রতিনিয়ত বাংলা সম্ভার বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বিভিন্ন শ্রেণীর বাংলা প্রথম পত্রের সাহিত্য অংশের গদ্য ও কবিতা নিয়ে সংক্ষেপে আমরা সহজভাবে আলোচনা করে ব্যাখ্যা দিয়ে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া একাদশ-দ্বাদশ শ্রেণীর বিদ্রোহী কবিতাটি। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আচ্ছা, একটা কবিতা কি আস্ত একটা সাম্রাজ্যকে কাঁপিয়ে দিতে পারে? শুনতে হয়তো একটু অবাক লাগছে, কিন্তু ঠিক এটাই ঘটেছিল। আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে কাজী নজরুল ইসলামের লেখা কয়েকটি লাইন শুধু শব্দ ছিল না, বরং হয়ে উঠেছিল ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে এক জ্বলন্ত ঘোষণা। চলুন তার সেই অমর সৃষ্টি বিদ্রোহী কবিতার গভীরে প্রবেশ করা যাক। তো এই পুরো ব্যাপারটা আমরা কয়েকটা ধাপে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখব কিভাবে একটা কবিতা পুরো সাম্রাজ্যকে কাঁপিয়ে দিল, তারপর জানব কবির বিদ্রোহী হয়ে ওঠার পেছনের গল্পটা। এরপর কবিতার মূল চরিত্রকে একটু ব্যবচ্ছেদ করে দেখব, তার শপথের কথা শুনব, আর শেষে বোঝার চেষ্টা করব কেন এই কবিতার আবেদন আজও এতটুকু কমেনি। এর জন্য আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে, সেই উত্তাল সময়ে যখন গোটা দেশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে ফুঁসছে, স্বাধীনতার আকাঙ্ক্ষা দানা বাঁধছে। ঠিক সেই মুহূর্তেই জন্ম নেয় এই কবিতা। সালটা ছিল ১৯২২। সাপ্তাহিক বিজরি পত্রিকায় প্রথম ছাপা হল বিদ্রোহী কবিতাটি, আর তারপর এটা জায়গা করে নিল কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণাতে। প্রকাশের সাথে সাথেই যেন একটা বিস্ফোরণ ঘটল। বলা যায় বাংলা সাহিত্যে একটা নতুন যুগেরই সূচনা হল। আর এই একটা কবিতার জন্যই কাজী নজরুল ইসলাম একটা নতুন নামে পরিচিত হলেন, বিদ্রোহী কবি। মানে এই নামটাই যেন তার আসল পরিচয় হয়ে উঠল। সারা জীবনের জন্য তার নামের সাথে এই উপাধিটা জড়িয়ে গেল। তিনি হয়ে উঠলেন অন্যায় আর শোষণের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বরগুলোর একজন। তো কবিতাটা তো সবাইকে নাড়িয়ে দিল, কিন্তু কে ছিলেন এই মানুষটা? কিভাবে তিনি বিদ্রোহী হয়ে উঠলেন? এটাই আমাদের দ্বিতীয় পর্ব, এক বিদ্রোহীর উত্থান। কারণ কবিতাটাকে বুঝতে হলে এর পেছনের মানুষটাকে, তার জীবনকে জানাটা খুব দরকার। নজরুলের জীবনটা কিন্তু মোটেই সহজ ছিল না, বরং পুরোটাই ছিল সংগ্রামে ভরা। ১৮৯৯-এ জন্ম, আর মাত্র ৮ বছর বয়সেই বাবাকে হারালেন। পরিবারে নেমে এলো চরম দারিদ্র্য। ১২ বছর বয়সে যোগ দিলেন লেটোর দলে। ওটা ছিল এক ধরনের লোকনাট্যের দল। কিন্তু মজার ব্যাপার হলো, ঠিক এখান থেকেই তার ভেতরের শিল্পী সত্তার জাগরণ শুরু হয়। এরপর ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় যোগ দিলেন ৪৯ নম্বর বাঙালি পল্টনে, আর সবশেষে ১৯২০ সালে কলকাতায় এসে পুরোপুরি সাহিত্যে ডুবে গেলেন। জীবনের এই প্রত্যেকটা অভিজ্ঞতা তার লেখাকে একটু একটু করে ধারালো করে তুলেছিল। আচ্ছা, কবির জীবন তো জানা হলো, এবার চলুন কবিতার একেবারে ভেতরে ঢোকা যাক। বল বীর, বল উন্নত মমশির। ভাবা যায় কি প্রচণ্ড শক্তি এই দুটো লাইনে। কিন্তু প্রশ্ন হল, কিভাবে কাজী নজরুল ইসলামের লেখা এই শব্দগুলো ব্রিটিশ ভারতের বুকে প্রতিবাদের এক অবিনাশী প্রতীক হয়ে উঠল? এমন কি ছিল এ কবিতার ভেতর যা লক্ষ লক্ষ মানুষকে আত্মবিশ্বাসে আর সাহসে একেবারে নাড়িয়ে দিয়েছিল? কবিতার এই যে আমি, সে প্রথমে আসছে এক প্রলয়ঙ্করী শক্তি হিসেবে। আমি সাইক্লোন, আমি ধ্বংস। এখানে শেষ না, কবি আরও বলছেন, আমি ভরা তরি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। মানে এই আমির উদ্দেশ্যই হলো সব নিয়ম, সব বাঁধন ভেঙে চুরমার করে দেওয়া। এক কথায় এক অদম্য দুরন্ত শক্তি। কিন্তু মজাটা ঠিক এখানেই। এই বিদ্রোহী চরিত্রটা শুধু ধ্বংসই করে না, সে সৃষ্টিও করতে জানে। কবি কি বলছেন? মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশুড়ি, আর হাতে রণতুর্য। ভাবা যায় একই সাথে সে যোদ্ধা আবার শিল্পী, একদিকে ধ্বংস, অন্যদিকে সৃষ্টি। তাহলে প্রশ্ন আসে, এই বিদ্রোহটা আসলে কার জন্য?
কবি কিন্তু সেটাও পরিষ্কার করে দিচ্ছেন। এই বিদ্রোহটা হলো সেই সব মানুষের জন্য যারা শোষিত, যারা অত্যাচারিত। তিনি বলছেন, আমি বঞ্চিত, ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের। তার মানে এই যে এত শক্তিশালী একটা কণ্ঠ, এটা আসলে সেই সব মানুষেরই কণ্ঠস্বর যারা সব হারিয়েছে, যারা ব্যথায় কাতর। এই যে দ্বৈত সত্তা, মানে একই সাথে ধ্বংস আর সৃষ্টি, এটা কবিতার প্রায় প্রত্যেক লাইনে ফুটে উঠেছে। একদিকে সে সাইক্লোন, টর্পেডো, পিনাক পানির ত্রিশূল, মানে শিবের ত্রিশূল, আবার অন্যদিকে সেই অরফিয়াসের বাঁশি, স্নিগ্ধ বাতাস, এমনকি শ্যামের হাতের বাঁশুরি। আর এখানে কিন্তু নজরুলের আসল জাদুটা লুকিয়ে আছে। তিনি কি অবলীলায় হিন্দু আর ইসলামিক পুরাণ আর ঐতিহ্যকে এক সুতোয় গেঁথে ফেলছেন। ভাবুন তো, শিবের ত্রিশূলের পাশে যখন কৃষ্ণের বাঁশি বাজে, তখন সেটা আর শুধু সুন্দর কবিতা থাকে না, হয়ে ওঠে একটা বিপ্লবী রাজনৈতিক বার্তা। তো এই যে এত বিদ্রোহ, এত ধ্বংসের কথা, এর কি কোনো উদ্দেশ্য আছে? অবশ্যই আছে, কারণ এই বিদ্রোহটা লক্ষ্যহীন নয়, এর একটা খুব স্পষ্ট উদ্দেশ্য আছে। বিদ্রোহী কি তাহলে কখনোই শান্ত হবে না? হবে, কিন্তু তার জন্য একটা শর্ত আছে। কবি বলছেন, সে ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, আর অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না। মানেটা খুব পরিষ্কার, যুদ্ধ তখনই থামবে, বিদ্রোহ তখনই শান্ত হবে যখন ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, তার আগে নয়। সত্যি বলতে বিদ্রোহী কবিতার প্রভাব বা এর উত্তরাধিকার বিশাল। এটা তো ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দিয়েছিলই, সেই সাথে বাংলা সাহিত্যে এক নতুন শক্তিশালী কণ্ঠের জন্ম দিয়েছিল। এটা এখন শুধু একটা কবিতা না, বিশ্বজুড়ে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের একটা সঙ্গীত হয়ে উঠেছে। এই কবিতার মধ্যে দিয়েই নজরুলের সাম্যের লড়াইয়ের দর্শনটা ফুটে ওঠে। আর বাংলাদেশের জাতীয় কবি হিসাবে তার যে মর্যাদা, সেটাকেও এই কবিতাটা আরও মজবুত করেছে। আর কবিতার একদম শেষে এসে বিদ্রোহী তার চূড়ান্ত ঘোষণাটা দেয়। সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের ঊর্ধ্বে উঠে সে একা দাঁড়িয়ে, আর তার শির উঁচু। সে বলছে, বিশ্ব ছাড়াইয়া উঠিয়াছি একা, চির উন্নত শির। এই লাইনগুলো যেন অদম্য আত্মমর্যাদা আর বিজয়ের এক শেষ কথা। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।